গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব ৫। কাজ কতদূর? আঙ্কেলের সাথে কথা বলা শেষ। উনি খুব শীঘ্রই ডিভোর্স পেপার নিয়ে আসবেন। জরুরি কাজের জন্য শহরের বাহিরে গিয়েছেন, তাই কিছুটা দেরি হচ্ছে গি। আচ্ছা, সমস্যা নেই গু। যা করছিস ভেবে করছিস? হুম। তোর ভাবি চায় না আমার সাথে সংসার করতে। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও এক কথাতেই আটকে আছে। প্রতিদিন অশান্তি আর ভালো লাগে না। রাতবিরেতে ক্লাবে গিয়ে পার্টি করা থেকে সব কিছু করে। ওকে বহুবার বলেছি ভালো হয়ে যেতে, কিন্তু ও আরও খারাপের দিকে যাচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েই ফেললাম ওকে ডিভোর্সই দিব। তারপর দেখি ও কি করে বা কার কাছে যায়। ইয়াসিনের কথা শুনে আধার কফির মগে চুমুক দিয়ে ধীর কণ্ঠে বলল, কিছু কিছু মানুষ বড্ড বেইমান। এরা কখনোই ভালোবাসা ডিজার্ভ করে না গে। ইয়াসিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দিন শেষে আমরা ভুল মানুষকেই ভালোবেসে ফেলি, তারপর পস্তাতে হয়। এই জন্যই আই হেট লাভ গো। ইয়াসিন কফির মগে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞেস করল, শুনলাম বিয়ে করেছিস? হু। সংসার টিকবে? জানি না। মেয়ে কেমন? না মানে তোর ভাবির মতো না তো আবার? উহু। সে সবার থেকে আলাদা গু। ইয়াসিনের যুক্তিকে নাকচ করে কাটকাট গলায় জবাব দিল আধার। তারা একটা ক্যাফেতে বসে থেকে কফি খাচ্ছে আর কথাবার্তা বলছে। মূলত আজ ইয়াসিনই ডেকেছে স্কুল কলেজ জীবনের বন্ধু আধারকে। ভার্সিটি শেষে সন্ধ্যার দিকে এখানে এসে উপস্থিত হয় আধার। ইয়াসিনের দাম্পত্য জীবনে ঝামেলা চলছে, তাই সে যেটুকু পারছে ওইটুকু সাহায্য করার চেষ্টা করছে। যেখানে তার নিজের সংসারটাই এলোমেলো হয়ে আছে। ভালোবাসাতে বিশ্বাস করিস না, অথচ বিয়ে করে ঠিকই বসে আছিস। এটা কেমন লজিক? বন্ধুর কথা শুনে ঠোঁট প্রসারিত করে হালকা হাসল আধার। তারপর বলল, কি করব বলো? দাদাজান জোকের মতো পিছনে লেগেছিল। শেষমেশ উনার ইচ্ছেটাকেই পূরণ করলাম গে। ভালো করেছিস। আর কতদিন একা থাকতিস? জীবনে চলার পথে একটা সঙ্গী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, তবে সেটা যদি হয় সঠিক মানুষ। আধার প্রত্যুত্তরে কিছু বলল না। তার চোখের দৃষ্টি তো এখন অন্য এক জায়গায় নিবদ্ধ। আপু, এটা না, এটা না। এটা আমি খাবো গু। ছায়া তড়িঘড়ি করে লাস্ট পিস চকলেট ব্রাউনি নিতে যাবে, তার আগেই আলো চিলের মতো ছো মেরে ওটা নিয়ে মুখে পুরে নিল। সঙ্গে সঙ্গে তার গাল দুটো ফুলে উঠল। বড় বোনের কান দেখে মায়া ফিক করে হেসে দিল। ছায়া গোমরা মুখে বলল, এটা তুমি ঠিক করলে না আপু। যাও, তোমার সাথে কথা বলবো না গি। আলো খেতে খেতে হেসে দেয়। তারা কক্সবাজার থেকে ৩ দিন আগে ফিরে এসেছে, কারণ আলোর আর ২ দিন পরই পরীক্ষা। আজ রাতে মেঘলা চলে যাবে, তাই রোহিত সবাইকে নিয়ে রাতের শহর ঘুরতে বেরিয়েছিল। পাশের এলাকার এই ক্যাফের কফি ও ডেজার্ট আইটেম বেশ ফেমাস হওয়ায় এখানে আসা হয়েছে। অফিসে কাজের চাপের জন্য মাহিন আসতে পারেনি। তারা দুজন সমবয়সী। আচ্ছা, এখন চলি। অনেক রাত হয়ে এল। আকাশটাও ভালো নেই। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে গি। ইয়াসিনের কথা শুনে আধার সামনে থেকে নজর সরিয়ে বাহিরে তাকায়। হালকা বাতাস বইছে। মাঝে মধ্যে আকাশ গর্জেও উঠছে। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হঠাৎই আধারের চোখের সামনে সেই দিনের অপ্রত্যাশিত কিছু দৃশ্য ভেসে উঠল। এমনই একটি বৃষ্টিময় রাতে ছাদে গান গাইতে গাইতে নৃত্য করছিল এক স্নিগ্ধ রমণী, যাকে দেখে না চাইতেও সে এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়েছিল এবং থেমেছিল অশান্ত হৃদয়। আধার তপ্ত শ্বাস ফেলে সব চিন্তাভাবনা বাদ দিয়ে এক চুমুকে কফি খেয়ে নিল। তারপর বিল মিটিয়ে ইয়াসিনের সঙ্গে উঠে গেল। আসসালামু আলাইকুম দুলাভাই। আপনি এখানে? ছায়া বড় বোনের উপর রাগ করে বাহিরে চলে এসেছিল। উদ্দেশ্য ছিল রিকশা ধরে চলে যাওয়ার। তখন দুলাভাইয়ের মতো কাউকে দেখতে পায়, তাই সে কৌতূহল হয়ে রাস্তার পাশে এগিয়ে আসে। তারপর উপরোক্ত বাক্যটি বলে। ইয়াসিন চলে যাওয়ার পর আধার পার্কিং প্লেসের দিকে যাচ্ছিল। তখন পিছন থেকে মেয়েলি কণ্ঠস্বর শুনে থেমে যায় এবং পিছনে ফিরে দেখে তার শালী সাহেবা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আধার সালামের জবাব দিয়ে বলল, কিছু কাজ ছিল। কিন্তু তুমি এখানে? আপুদের সাথে ঘুরতে এসেছি। আধার কপাল স্লাইড করতে করতে আশেপাশে তাকিয়ে বলল, আইসক্রিম খাবে?
আইসক্রিমের কথা শুনে ছায়ার চোখ দুটো চিকচিক করে উঠল। আধার ঠোঁট কামড়ে হেসে বলল, এসো উ। আলো, মায়া, মেঘলা ও রোহিত বাহিরে এসে ছায়াকে খুঁজতে লাগল। ততক্ষণে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। আলো মনে মনে ছোট বোনকে বকাবকি করে নিজের ফোনটা বের করল ব্যাগ থেকে। এই মেয়েটা আবার কোথায় গেল কে জানে। আলো পাশে ফিরতেই দেখতে পায় ছায়া হাতে করে এক গুচ্ছ চকলেট, চিপস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। এত কিছু দেখে আলোর কপাল কুঁচকে গেল। সে খ্যাক করে বলল, কার পকেট মেরেছিস হু? নাকি কোনো দোকান লুটক? বাকি কথা বলতে পারল না আলো। তার আগেই অতি পরিচিত একখানা সুদর্শন চেহারা দেখতে পেয়ে চমকে উঠল। ঠিক কতদিন, কত রাত পর এই মানুষটাকে দেখছে? 11 দিন, 11 রাত, 15,840 মিনিট এবং 9,50,400 সেকেন্ড পর মানুষটাকে দেখছে আজ। তুমি আমার খাবার মেরেছ, তাই আমিও তোমার বরের পকেট মেরেছি। হিসাব বরাবর আপু। ছায়া বোনের কাছে এসে ফিসফিসিয়ে কথাটি বলে। আলো নিজেকে সামলিয়ে চোখ পাকিয়ে তাকায়। ছায়া মুখ ভেঙচি কেটে সরে গেল। ছোট বোনের স্বামীকে দেখে রোহিত এগিয়ে এসে হাসি মুখে কুশল বিনিময় করল। আধারও ভদ্রতার খাতিরে টুকটাক কথাবার্তা বলল। মুষলধারে বৃষ্টি পড়তেই মেঘলা হকচকিয়ে উঠে বলল, তাড়াতাড়ি রিকশা ডাকো, নয়তো আজ রাত এখানেই থাকতে হবে গি। রিকশা করে ঘুরে বেড়ানোর জন্য রোহিত আজ গাড়ি নিয়ে আসেনি। কিন্তু এখন মনে হচ্ছে না নিয়ে এসেই ভুল করেছে। তার ভাবনার মাঝেই তাদের সামনে এসে একটা কালো রঙের গাড়ি থামে। জানালার কাচ নামিয়ে আধার সকলের উদ্দেশ্যে বলল, গাড়িতে উঠে এসো, আমি তোমাদেরকে ড্রপ করে দিচ্ছি গু। ছায়া আর মায়া গাড়ির প্যাসেঞ্জার সিটে ঢুকে পড়ল। কারণ তারা এত রাতে ভিজতে চায় না। অলরেডি অর্ধেক ভিজেই গেছে। মেঘলা থমথমে মুখে রোহিতের দিকে তাকায়। রোহিত কিছু একটা ভেবে ইশারা করে ভেতরে বসতে বলল। মেঘলা চুপচাপ গিয়ে মায়ার পাশে উঠে বসল। এখন বাকি আলো ও রোহিত। কিন্তু সিট ফাঁকা মাত্র একটা। তাও আধারের পাশের সিট। তুই গিয়ে বস, আমি রিকশায় করে যাচ্ছি উ। ভাইয়ার কথা শুনে আলো চটপট করে বলে উঠল, তুমি গিয়ে বসো ভাইয়া, আমি রিকশায় করে যাচ্ছি উ। মাথা ঠিক আছে তোর? কটা বাজে দেখেছিস? এত রাতে কিনা তুই ওই নির্জন পথ দিয়ে একা ফিরবি? সিরিয়াসলি? রোহিতের ধমকে কেঁপে উঠল আলো। বিড়বিড় করে বলল, তাহলে তুমি একা ফিরতে চাচ্ছ কেন? কারণ আমি ছেলে আর তুই মেয়ে কি? আমাদের দুজনের শরীরেই কিন্তু কিডনি, লিভার, হার্ট আছে গু। রোহিত দাঁত কিরমির করে তাকায়। আলো গোমরা মুখে দাঁড়িয়ে রইল। আধার কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘলা কিছু একটা ভেবে রোহিতের উদ্দেশ্যে ফট করে বলে উঠল, আপনি বরং ড্রাইভ করুন, আর আলো দুলাভাইয়ের কোলে বসুক। তাহলেই আর কাউকে রিকশায় করে যেতে হবে না আগে। একথা শুনে আলোর চোখ দুটো কপালে উঠে গেল। সে কিছু বলতে যাবে তখনই রোহিত ঠোঁট কামড়ে হেসে বলল, নাইস আইডিয়া মেঘু। তারপর দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলল, নিজের বুকে কোলে নিতে আপনার কোনো অসুবিধা আছে দুলাভাই? আমরা কিন্তু মাইন্ড করব না, প্রমিস। আধার ঠোঁট কামড়ে আশেপাশে তাকায়। ধীরে ধীরে আবহাওয়াটা খারাপ হচ্ছে। সে কিছু না বলে ড্রাইভিং সিট থেকে নেমে পাশের সিটে এসে বসল। রোহিত মনে মনে হেসে ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আধার সিট বেল্ট বেঁধে আলোর ভেজা চেহারার দিকে তাকিয়ে আওড়ায়। সারারাত কি এখানেই থাকবে, নাকি তোমার জন্য প্লেন বুক করব? আলো থম মেরে দাঁড়িয়ে আছে। সে চাচ্ছে না ওই লোকটার কোলে বসতে। দুদিন পর তাকে ডিভোর্স দিবে, আর এখন কিনা কোলে উঠতে হবে। এইদিকে আধার গম্ভীর মুখে বসে থাকল। রোহিত রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে আলোকে ধমক দিতেই মেয়েটা চুপচাপ এগিয়ে এল। গাড়ির ভেতর উঠে স্যারের কোলে বসতেই নিঃশ্বাস আটকে গেল আলোর। কোনোমতে দাঁত খিচে চোখমুখ বুজে মটকা মেরে বসে থাকল। লজ্জায় তার বাতাসের সাথে ফুরুত করে উড়ে যেতে ইচ্ছে করছে। এমন পরিস্থিতিতে যে পড়তে হবে সেটা কখনো কল্পনাও করেনি। আধার হাত বাড়িয়ে ডোর লাগিয়ে দিতেই রোহিত গাড়ি স্টার্ট দিল। পিছনে বসা ছায়া, মায়া ও মেঘলা মিটমিট করে হাসছে আর ফাসুর ফুসুর করে কিছু একটা বলাবলি করছে। তারা আজ আচ্ছা মতো জব্দ করতে পেরেছে তারা মেয়েটাকে। আলোকে লজ্জা পেতে দেখে রোহিত ভেতরের বাতি নিভিয়ে বলল, নে এখন আর লজ্জা পেতে হবে না গি। আলো নিভে যেতেই মেয়েটার হার্টবিট বেড়ে গেল। সে হাসফাস করতেই কোমরের কাছে শক্তপোক্ত বলিষ্ঠ হাতের কঠিন ছোঁয়া অনুভব করল।
একই সাথে কানের কাছে গরম নিঃশ্বাসের অস্তিত্ব টের পেতেই জমে বরফ হয়ে গেল মেয়েটা। দূরে সরে আসার চেষ্টা করতেই শুনতে পেল হিসিয়ে বলা কিছু বাক্য। চুপচাপ ভদ্র মেয়ের মতো বসে থাকো, নয়তো চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে মার মিস কালো। কথায় আছে বিপদে পড়লে বাঘ ঘাসও খায়। ঠিক তেমনি আজ আলো বিপদে পড়ে পুরো রাস্তা স্যার ওরফে স্বামীর কোলে বসে থেকে এসেছে। তখন রাত বাজে 12:30। শহর জুড়ে ঝড়ঝাপটার তাণ্ডব শুরু হয়েছে। তার মাঝে রহমান বাড়ির সামনে এসে থামে একটি কার। সবার আগে আলো বেরিয়ে এল। তারপর মেঘলা, ছায়া ও মায়া বেরিয়ে আসে। তারা তিনজন ভেতরে চলে যায়। রোহিত আবহাওয়া দেখে বলল, আবহাওয়াটা খুব খারাপ দুলাভাই। আপনি বরং আজ রাতটা আমাদের এখানেই থেকে যান। আধার সিট বেল্ট খুলতে খুলতে বলল, উহু, সমস্যা নেই রোহিত, আমি যেতে পারব। তবুও রোহিত অনেকবার বলল থেকে যেতে, কিন্তু আধার এক কথায় অনড় ছিল। তাই হাল ছেড়ে রোহিত বিদায় নিয়ে সাবধানে যেতে বলে চলে যায়। আধার ড্রাইভিং সিটে বসে দুহাতে ভেজা চুলগুলো ঝাড়ল। চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে চেয়েও কিছু একটা অনুভব করে দিল না। পাশের জানালার কাচ নামাতেই দেখতে পেল বৃষ্টিতে ভিজতে থাকা এক অতীব সুন্দরী রমণীকে। কি চাই? ভেতরে আসুন গু। উহু, যাব না গি। কেন? কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। আলোর চোয়াল শক্ত হল। রেগেমেগে তেরে এসে খেকিয়ে বলল, কি চাচ্ছেন আপনি? হ্যাঁ, এত ঝড়ঝাপটার মধ্যে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যেতে, নাকি উপরে যেতে? হাসপাতালে যাই কিংবা আকাশে, এতে আপনার কি সমস্যা? আলো দাঁতে দাঁত পিষল। মানুষটা তো ঠিকই বলেছে, তার কি এতে? সে কেন এত ভাবছে মানুষটাকে নিয়ে? কই, তাকে নিয়ে তো মানুষটা কিছু ভাবে না। তাহলে কেন সে বারবার এই মানুষটাকে নিয়ে ভাবে? কেন? কোনো জবাব পেল না আলো। শুধু জানে এই খারাপ আবহাওয়ার মধ্যে মানুষটার যাওয়া একদম ঠিক হবে না। তারা যখন ফিরছিল তখনই গাছের ডালপালা ভেঙে পড়ছিল গাড়ির ছাদে। রোহিত ভাইয়া অনেক কষ্টে ড্রাইভ করে নিয়ে এসেছে। আর মানুষটা কিনা এর মধ্যেই বাড়িতে ফিরতে চাচ্ছে। এখান থেকে খান বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3-4টে বেজে যাবে। তার ওপর রাস্তা কোনোভাবে ব্লক থাকলেই মাঝপথে আটকা পড়বে। অথচ মানুষটা এখনও নিজের ইগোর ড্রাম নিয়ে বসে আছে। আলো জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বলল, দেখুন যা দেখছি এতেই এনাফ। এর বেশি কিছু আর দেখতে চাই না গি। মানুষটার এমন কথা শুনে ও নজর খেয়াল করে আলো ভ্রু কুঁচকে নিজের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড়বড় হয়ে গেল। সে তো ভুলেই গেছিল আজ সাদা পড়েছে বৃষ্টিতে ভেজার ফলে শরীরের বেশিরভাগই ফর্সা ত্বক দৃশ্যমান। মুহূর্তেই লজ্জায় লাল, নীল, হলুদ হয়ে গেল আলো। সে চট করে পিছনে ফিরে ওড়না টেনেটুনে শরীর ভালো করে ঢেকে নিল। মনে মনে অসভ্য লোকটাকে ইচ্ছেমতো বকাবকি করতেও ভুলল না। ভেতরে যাও। আপনিও আসুন। আধার চোখমুখ কুঁচকে ফেলল। এই বাচাল মেয়েটা তার কথা শুনে না কেন? সে কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেল। সোজা পথ ধরে চলে যাওয়ার সময় সাইড মিনারে নজর আটকাল। আলো বাহিরে এসে বোকার মতো দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার চলন্ত গাড়িটার দিকেই নিবদ্ধ। কালো রঙের গাড়িটা চোখের সামনে থেকে আড়াল হতেই দীর্ঘশ্বাস ছাড়ল আলো। একটা রাতেরই তো ব্যাপার ছিল। থাকলে কি এমন ক্ষতি হতো মানুষটার? সে কি খুব বেশি কিছু আবদার করে ফেলেছে, যেটা পূরণ করতে হিমশিম খেতে হতো? বিকট শব্দ তুলে বাজ পড়তেই আলোর ভেজা শরীর কেঁপে উঠল। তড়িঘড়ি করে পিছনে ফিরে সামনে পা বাড়াতেই ধপাস করে পিছলে পড়ল। এতে হতবাক হয়ে যায় মেয়েটা। পর মুহূর্তে চোখমুখ কুঁচকে কোমর চেপে ধরে কাদামাটিকে বকাবকি করল। দুপায়ের জুতা খুলে হাত নিয়ে আস্তে ধীরে উঠে দাঁড়ায়। ভাগ্যিস মানুষটা চলে যাওয়ার পরই আছাড় খেয়েছে, নয়তো আজও তার মানসম্মান চলে যেত অসভ্য লোকটার সামনে। তার ভাবনার মাঝেই হুট করে এক জোড়া তীব্র লাইটের হলদেটে আলো এসে পড়ল তার সর্বাঙ্গ জুড়ে। আলো চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। অপ্রত্যাশিত কিছু দেখেও নড়ল না, বরং বিস্ময়ে চেয়ে রইল। মেয়েটাকে পাশ কাটিয়ে গাড়িটা ভেতরে চলে যায়। তারপর বেরিয়ে এল স্যুটবুট পরিহিত একজন যুবক। ততক্ষণে আলো গুটি গুটি পায়ে ভেতরে এসেছে। আধার এক পলক মেয়েটাকে দেখে নিয়ে গায়ের কোট খুলে বাড়িয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আশা করছি আমার কোট নিতে তোমার কোনো অসুবিধা নেই। আলো চুপচাপ কোট নিয়ে গায়ে জড়িয়ে নিল।
আধার আর কথা না বাড়িয়ে সামনে চলতে থাকল। আলো কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে সেও পিছু পিছু ছুটল। অনাকাঙ্ক্ষিতভাবে মেয়ে জামাইকে এত রাতে দেখে বাড়ির সবাই চমকে ওঠে। পর মুহূর্তে জানতে পারে রোহিতদের ড্রপ করতে এসে ঝড় বৃষ্টির কারণে আটকে পড়েছে। সবাই এতে কিছুই বলে না, বরং নতুন জামাইকে পেয়ে ব্যস্ত হয়ে পড়ে অতিথি আপ্যায়নের জন্য। রাতের খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করে রুমে এল আধার। রুমটা খুব বেশি বড় না, তবে খুব সুন্দর করে পরিপাটি করা এবং সবকিছু গুছিয়ে রাখা। একপাশে বই ভর্তি বুকশেলফ। আলো ফ্লোরে চাদর বিছিয়ে শুয়েছে, কারণ তার বেড সিঙ্গেল। আর লম্বা সোফাও নেই ভেতরে, তাই সে নিচেই শুয়েছে। আধার ফ্রেশ হয়ে এসে রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। তারপর বিছানায় আধশোয়া হয়ে বসে থেকে আর চোখে মেয়েটার দিকে তাকায়। কিছু কথা ছিল। আলো চাদরের নিচ থেকে মাথা বের করে সোজা হয়ে বলল, জানি কি বলবেন। ডিভোর্সের কথা, তাই তো? আধারের কপাল কুঁচকে গেল। আলো পুনরায় বলল, চিন্তা করবেন না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি শুধু কাগজটা পাঠিয়ে দিয়েন গু। এখানে ডিভোর্সের কথা কেন উঠছে? কারণ আপনি চান আমাকে ডিভোর্স দিতে গু। শুধু আমি? আলো কিছুটা সময় নিয়ে বলল, উহু, আমিও। আধার কিছুক্ষণ চুপ থেকে জানতে চাইল, তুমি কি সত্যিই ডিভোর্স চাও? আলো কি জবাব দিবে বুঝতে পারল না। কারণ সে এখন চায় না ডিভোর্স হোক তাদের মধ্যে। সে তো ওই ছোট্ট সংসারটা করতে চায়। কিন্তু এই মানুষটা যে তাকে চায় না, তাহলে সে কিভাবে একা সংসার সামলাবে? যেখানে নেই কোনো ভালোবাসা, বিশ্বাস, ভরসা, সেখানে আদৌ কোনো সংসার টিকে? উহু, মোটেও না। আলো জোরে শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, ঠিক আছে গি। অতঃপর রুম জুড়ে পিনপতন নীরবতা ছেয়ে গেল। আধার দুচোখ বুজে একসময় সমস্ত নীরবতা ভেঙে শান্ত গলায় জানতে চাইল, ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও কেন এই বিয়ে করলে? আলোর ভ্রু কুঁচকে গেল। সে ঝাঁঝাল কণ্ঠে বলল, ভালোবাসার মানুষ যদি থাকত তাহলে আর আপনাকে বিয়ে করতাম না। আর যাই হোক, বেইমান নই আমি। ভালো না বাসলেও ভালোবাসার কদর করতে জানি গি। আধার চট করে চোখ মেলে তাকায়। কৌতূহল কণ্ঠে শুধায়, ওই দিন ফুল কে পাঠিয়েছিল? কে আবার? আমার বোন ছায়া পাঠিয়েছে। ও জানে তার আপু ঠিক কতটা ফুল পছন্দ করে। আর ও মাঝেমধ্যেই আমাকে সারপ্রাইজ দেয়। শুধু ও না, আমার খচ্চর বন্ধুমহলের সদস্যরাও। তবে তারা এখনও জানে না আপনি আমার স্বামী। না হলে এতদিনে আপনাদের বাড়িতেও হামলা দিত ও। আধার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে লাগল। পরক্ষণে বলল, তার মানে বলতে চাচ্ছ তুমি কখনো প্রেম করনি, তাই তো? আলো চোখ দুটো বুজে ঘুমু ঘুমু কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি যদি প্রেম করতাম তাহলে কখনোই ভালোবাসার মানুষ বর্তিত অন্য কাউকে বিয়ে করতাম না। কিন্তু আপনি হঠাৎ করে আমার প্রেমকাহিনী নিয়ে পড়লেন কেন বলুন তো? উহু, কিছু না। ঘুমাও। আপনি কি প্রেম করে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আছেন স্যার? প্রেম কিংবা ভালোবাসা, এসবের কোনোটাতেই বিশ্বাসী নই আমি। এগুলো কেবল ধ্বংস করতেই জানে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসের নাম হল এই ভালোবাসা নামক অসুখ, যার এক রূপ সুখ হলেও দ্বিতীয় রূপটা চরম অভিশাপ। একটা জলজ্যান্ত হাসি খুশি মানুষকে কিভাবে নিমিষেই জীবন্ত লাশে পরিণত করা যায়, সেটা এই ভালোবাসার আগুনকে না দেখলে জানতামই না। জীবনে আর যাই করো, কখনো কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে যেও না। নয়তো এই প্রেমের দহনে একদিন নিঃশেষ হয়ে যাবে তুমি সহ, তোমার পুরো অস্তিত্ব। আলো মনোযোগ সহকারে কথাগুলো শুনে প্রত্যুত্তরে বলল, ভালোবাসা কোনো অভিশাপ নয় স্যার, বরং খুব সুন্দর। এটা যেমন কাউকে মেরে ফেলতে পারে, ঠিক তেমনি কাউকে দিতে পারে নতুন জীবন। সবকিছুরই ভালোমন্দ দুটো দিক থাকে। এক জীবনে যদি সবকিছু পেয়েই যাই, তবে আর কিসের আফসোস থাকবে? কিছু মানুষ অতি সুখে নিজের সৃষ্টিকর্তাকেই ভুলে বসে, অথচ বিপদ এলে সর্বপ্রথম তাকেই স্মরণ করি আমরা। জীবন মানেই তো সুখ দুঃখের মিশেল স্যার। হাজারো সুখের মাঝেও কিছুটা বেদনা থাকা দরকার, যা আমাদের সবসময় না পাওয়ার আফসোসটা মনে করিয়ে দেবে। আই উইশ আপনার মরুভূমির ন্যায় রুক্ষ জীবনেও কোনো একদিন বৃষ্টির শীতল ধারার মতো প্রশান্তির প্রেম নেমে আসুক। সেদিন আপনি বুঝবেন আসল ভালোবাসার মানে কী এবং এর স্বাদ কেমন। খুব ভোরবেলায় উঠে আধার সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় খান বাড়ির উদ্দেশ্যে। আলো তখনও ঘুমেছিল। নামাজ আদায় করে একটু শুয়েছিল, তখনই আবার ঘুমের দেশে হারিয়ে যায়। তাদের এখান থেকে ভার্সিটি খুব বেশি দূরে না।
2-2.5 ঘন্টার মতো রাস্তা। তবে শ্বশুর বাড়িটা একটু দূরেই। ওখান থেকে ভার্সিটি ঘণ্টাখানেকের মতো দূরত্ব। প্রাইভেট কার ইউজ করলে কম সময়ের মধ্যেই পৌঁছানো যায়। যদি রাস্তায় জ্যাম না থাকে তবেই। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠার পর যখন জানতে পারল আধার স্যার চলে গিয়েছে, তখন একটু হলেও আলোর মনটা বিষাদে ভরে যায়। আহ! সে মানুষটাকে দেখতে পারল না। আলো মনে মনে তাচ্ছিল্য হেসে খাবার খেতে বসে। পরীক্ষার আগে আর সে ভার্সিটিতে যাবে না। একেবারে পরীক্ষার দিনই হাজির হবে। বন্ধুমহলকেও এই বিষয়ে জানানো হয়েছে। তারাও যায় না, বরং নিজ নিজ বাড়িতে মনোযোগ সহকারে লেখাপড়া করছে এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাদের মেসেঞ্জারে একটা গ্রুপ রয়েছে। সেখানেই মাঝে মধ্যে ভিডিও কলে সবাই মিলে গ্রুপ স্টাডি করে। এটা কি হলো? তুমি মাংস কেড়ে নিলে কেন মা? আমি খাব না? বড় মেয়ের কথা শুনে মিসেস আলেয়া রহমান অন্য একটি বলে মুরগির মাংস তুলে দিয়ে বললেন, তোমার না হাঁসের মাংসে অ্যালার্জি আছে? তাহলে কোনো শর্মে ওইটা আবার খেতে চাও? আলো মুখ ভেঙচিয়ে বলল, ওটা আমার প্রিয় খাবার গু। দুনিয়ায় যত রকমের খাবার তোমার জন্য নিষিদ্ধ রয়েছে সেগুলোই তোমার প্রিয় খাবার, তাই না? হু, তাই গু। মুখে মুখে তর্ক না করে যেগুলো দিয়েছি ওগুলো চুপচাপ খাও। আলো হতাশ হয়ে পরোটার টুকরো ছিঁড়ে মাংসের ঝোলে ডুবিয়ে মুখে দিতে দিতে জানতে চাইল, স্যার নাস্তা করেছিলেন? হুম। আমাকে ডাকলে না কেন? ছায়া ডেকেছিল তোমায়। কিন্তু তুমি নাক ডেকে আরামসে ঘুমাচ্ছিলে। তাই আর বিরক্ত করেনি গি। আলো আর কিছু না বলে চুপচাপ নাস্তা করতে থাকল। সবাই অনেক আগেই নাস্তা করে যে যার মতো কাজে চলে গিয়েছে। ছায়া, মায়া স্কুল কলেজে গিয়েছে আর রোহিত ভাই মেঘলা আপুকে ড্রপ করতে গিয়েছে কক্সবাজার। রাতে ঝড় বৃষ্টির জন্য যেতে পারেনি মেয়েটা। তাই সকালে রওনা দিয়েছে। নীলিমা রহমান আলোর প্লেটে আরও দুটো গরম গরম পরোটা দিয়ে পাশের চেয়ার টেনে বসলেন। তারপর সবজি তুলে দিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো মামনি? আলো খেতে খেতে বলল, কেন? কি হবে? না মানে, আমাদের কোথাও একটা কিছু ঠিক লাগছে না গি। ঠিক থাকার মতো কিছু হয়েছে? তোমরা জানো সবটা, অথচ না জানার ভান করছো গো। হ্যাঁ মানছি, তোমাদের বিয়েটা আর 5 জনের মতো স্বাভাবিকভাবে হয়নি। আর কোনো সম্পর্কই একদম হুট করে হয় না। সবকিছু ঠিক হওয়ার জন্য একটু হলেও তো সময় লাগবে গে। চাচি, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ। আর বুঝতেও চাই না। শুধু এইটুকু জেনে রাখো, কিছু কিছু এমন সম্পর্ক রয়েছে যেটা কখনোই স্বাভাবিক হওয়ার নয়। সেখানে আমরা কেউই একে অপরকে পছন্দ করি না। আর আমাদের অনাকাঙ্ক্ষিত সম্পর্কের বাঁধন খুব শীঘ্রই ছিঁড়তে চলেছে। সেটার জন্য প্রস্তুত থেকো খো। একথা বলে আলো আর খাবার না খেয়ে উঠে গেল। তার কেন জানি সবকিছু গোলমেলে হয়ে গেছে। কিছুতেই স্বস্তি, শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি দমটা আটকে আসবে। অন্যদিকে মেয়েটার কথা শুনে দুই যাকে বেশ চিন্তিত দেখা গেল। আলেয়া রহমান বিচলিত কণ্ঠে বললেন, আমার বড় মেয়ের বুঝি আর সংসার করা হলো না আপাগু। নীলিমা রহমান আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, চিন্তা করিস না। কিচ্ছু হবে না। দেখবি সব ঠিক হয়ে যাবে। আর খুব শীঘ্রই আমাদের মেয়েটারও একটা সুখের সংসার হবে ইনশাল্লাহ গু। বাপের বাড়ি থেকে তাহমিনা খান অনেক আগেই ফিরেছিলেন। শ্বশুর বাড়িতে এসে যখন জানতে পারে তার বড় বৌমা বাপের বাড়িতে গিয়েছে এবং বেশ কিছু দিন ওখানেই থাকবে, সেটা নিয়ে ওনার শ্বশুর মশাইয়ের সাথে হালকা কথা কাটাকাটি হয়। সোবহান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি যদি বাপের বাড়িতে গিয়ে থাকতে পারে তাহলে নাতবু তার বাড়িতে থাকতে পারবে না কেন? বিয়ে হয়ে গেছে মানে এই নয় যে নিজের বাবার বাড়ির সবাই পর হয়ে গেছে। সোবহান খান কখনোই চান না মেয়েটা বন্দি জীবন পার করুক। তিনি যথাসম্ভব মেয়েটাকে মুক্ত পাখির মতো রাখতে চান। কারণ তিনি ওই মেয়েটাকে শুধু বাড়ির বউ মনে করেন না, নিজের নাতনির মতোই ভালোবাসেন এবং স্নেহ করেন। তাহমিনা খান যখন শ্বশুরের কথার যুক্তির সাথে পেরে উঠলেন না, তখন তিনি আধারের কাছে গিয়েছিলেন। বাড়ির বউ কেন এতদিন বাহিরে থাকবে? তার ওপর তিনি খবর পেয়েছেন আলো তার কাজিনদের সঙ্গে কক্সবাজার গিয়েছে। এটা নিয়ে তিনি ভীষণ নারাজ। এখন যদি মেয়েটার হাত পায়ে লাগাম না টানা হয় তাহলে তাদের সংসার দুদিন পর রসাতলে যাবে। আধার চুপচাপ ছোট মায়ের করা অভিযোগগুলো শুনেছিল। সর্বশেষে শুধু এইটুকুই বলে, মেয়েটার যখন মন চাইবে তখন এখানে আসবে। সে এই বিষয় নিয়ে কখনোই জোরাজুরি করবে না। আর না অহেতুক নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিবে।
মেয়েটা থাক না নিজের মতো। এতে সমস্যা কোথায়? দাদানাতির জবাব মোটেও পছন্দ হয়নি তাহমিনা খানের। তবে তিনি আর কিছু না বলে চুপচাপ সবটা হজম করে নেন। সময় এলে তিনিও ওই মেয়েটার আসল রূপ সবার সামনে নিয়ে এসে তবেই ছাড়বেন। নয়তো তিনিও খান বাড়ির বউ নয়। আধার আজ একটা ক্লাস শেষ করে ভার্সিটি থেকে ছুটি নিয়ে চলে এসেছে। বাড়িতে বসে থেকেই সব কাজ কমপ্লিট করবে। পরন্তু দুপুর বেলা ছাদে ওয়ার্কআউট ও পুশ আপ করছে আধার। নিয়মিত শরীরচর্চা করা সম্ভব না হলেও সপ্তাহে ২-১ বার করার চেষ্টা করে। সে আবার নিজের ফিটনেস নিয়ে বেশ সচেতন। বয়স ৩০-এর দোরগোড়ায় পৌঁছালেও দেখে মনে হয় না। আচ্ছা, ওই মেয়েটার বয়স কত হবে? তার জানা মতে ২০ মেবি। আধার 100 বার পুশ আপ করে ঘামার্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়। পরনে শুধু ট্রাউজার ও কালো সেন্ডো গেঞ্জি, যেটা গৌর বর্ণের সুঠাম দেহে একদম নিখুঁতভাবে লেপ্টে আছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ হারিয়েছে। সে বোতল থেকে এক নিঃশ্বাসে পানি খেয়ে দরজার দিকে আর চোখে তাকায়। আজকাল আর কাউকে দরজার আড়ালে লুকিয়ে থাকতে দেখা যায় না। নয়তো একজন প্রায়শই লুকিয়ে লুকিয়ে তার এক্সারসাইজ করা দেখত। একবার তো হাতে নাতে চোরকে ধরেও ছিল। ওই দিন করা রোদ্দুরের মাঝে ৫০ বার কান ধরে ওঠবোস করিয়ে নিয়েছিল। ভেবেছিল আর এমনটা করবে না। কিন্তু বেহায়া মেয়েটা বারবার ওমনটাই করবে। আর সেও একসময় সবকিছু দেখেও না দেখার ভান করে নিজের কাজ করত। কারণ ওই মেয়েটাকে কিছু বলা মানে কলাগাছকে বলা একই কাজ। আধার তপ্ত শ্বাস ছাড়ল। আজ মনটা বড়ই অস্থির তার। কোনো কিছুতেই মন বসছে না। হুট করে এমনটা কেন হচ্ছে সেটাও বুঝতে পারছে না। আধার আবারও পানি খেয়ে সামনে ফিরতেই বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেলল। তাদের সামনের বিল্ডিংয়ের ছাদে দুজন মেয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। তাকে দেখে লাজলজায় মরে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? দুজন মেয়ের মধ্যে থেকে একজন মিষ্টি সুরে বলে উঠল। আধার দোলনা থেকে তোয়ালে নিয়ে ধীর কণ্ঠে আওড়াল। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো। ব্যাস, এতটুকু বলেই আধার আর না দাঁড়িয়ে হনহন করে ছাদ থেকে চলে গেল। আর মেয়েটার মন কিছুটা খারাপও হলো বটে। তবে সেটা মুখে প্রকাশ করল না। কারণ তারা জানে এই মানুষটা কেমন আর কতটা গাম্ভীর্য। আধার রুমে এসে লম্বা একটা শাওয়ার নীল গায়ে টি শার্ট জড়িয়ে সোফায় বসল। তখন শেফালি চাচি এসে এক মগ কফি দিয়ে গেলেন। দুই উরুর উপর ল্যাপটপ রেখে চোখে রিডিং গ্লাস পরে কোয়েশ্চন পেপারগুলো রিচেক দিতে লাগল। এর মাঝে কিছু একটা মনে হতেই সে নিজের ফোনটা নিয়ে কাউকে একটা কল দিল। কয়েক মিনিট পর অপর প্রান্ত থেকে কল রিসিভ হতেই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, হোয়াটসঅ্যাপে একটা নাম্বার পাঠিয়েছি। ওটার পুরো ডিটেইলস চাই আমার। তাও আজই। সোশ্যাল মিডিয়া থেকে গোপন খবর পেয়েছে ছায়া। আজ রাতের ফ্লাইটে মোস্ট পপুলার গায়ক মিন্ময় আহমেদ রাজ বাংলাদেশে ফিরছে। এটা জানার পর থেকে মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। অবশেষে সে তার স্বপ্নের পুরুষকে বাস্তবে সচক্ষে দেখবে। এটাই বা কম কিসের? এই আপু, তাড়াতাড়ি রেডি হও, নয়তো আমরা লেট হয়ে যাব তবু। ছোট বোনের তারা দেখে বিরক্তিতে নাক মুখে শব্দ করল আলো। এই মেয়েটা আবার গায়ক মিন্ময়ের বিশাল বড় ফ্যান, যাকে বলে ক্রেজি ফ্যান। বিগত ৪ বছর যাবৎ মেয়েটা এই একটা দিনের জন্য অপেক্ষায় ছিল। শুধু সে নয়, মিন্ময়ের মারাত্মক সুন্দর গানের ফ্যান যারা, তারা সবাই চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিল কবে মানুষটা নিজ দেশে ফিরে আসবে এবং চোখের সামনে তার কনসার্ট দেখবে, অটোগ্রাফ নিবে, সেলফি তুলবে, ইত্যাদি ইত্যাদি। ছোট বোনের পাগলামিতে মাঝে মধ্যে সে ভীষণ রেগে যায়। এই মেয়েটার পুরো রুম জুড়ে শুধু ওই লোকটারই ছবি। মানুষটার গানের যতগুলো অ্যালবাম বেরিয়েছে সবগুলো কিনে রেখেছে। একটু সময় পেলেই ফোনে নয়তো টেপ রেকর্ডারে গান ছেড়ে দিয়ে মুগ্ধতার সাথে শোনে। বড় বোনের কণ্ঠস্বরের থেকেও বেশি ওই অচেনা ব্যক্তিটার কণ্ঠস্বর উপভোগ করে। আলো পারে না তার পাগল বোনটাকে ওই লোকটার গলায় বেঁধে দিতে। তাহলে হয়তো ব্রেনটা ঠিক জায়গায় আসত। না গেলে হয় না? না মানে নিউজটা যেহেতু ভাইরাল হয়েছে সেহেতু অনেক মানুষজনই থাকবে। এত ভিড়ের মধ্যে গিয়ে কি করব বল? তার চেয়ে বরং কনসার্ট শুরু হলে যাস। তখন একটুও বারণ করব না, প্রমিস। বড় বোনের কথাকে নাকচ করে জেদি গলায় বলল, না আপু, আমি আজই যাব, মানে আজই। তুই এত শিওর হচ্ছিস কিভাবে ওই লোকটা আজ রাতেই বিডিতে আসবে? এটা ফেক নিউজও তো হতে পারে কি? না আপু,
এটা ফেক না। আর আমার মন বলছে উনি আজই আসবেন গু। তোর মনের গুষ্টি কিলাই আমি আলো দাঁত কিরমির করে ওঠে। আগামীকাল তার পরীক্ষা, অথচ এই মেয়েটার জন্য এখন তাকে এয়ারপোর্টে যেতে হবে। তাও পরিবারকে না জানিয়ে। ছায়া অসহায় চোখে বড় বোনের দিকে তাকায়। প্লিজ আপু। শুধু আমার জন্য আজ এইটুকু করো। তুমি না গেলে আম্মু আমাকে একা যেতে দিবে না। আর রোহিত ভাইয়াও নেই যে আমি তার সাথে যাব। ওইদিকে মায়াও অসুস্থ। তুমি প্লিজ চলো আমার সাথে আলো চকলেট মুখে পুরে বিড়বিড় করে বলল। ঠিক আছে, যাব। কিন্তু ওখানে গিয়ে যদি দেখি তোর ওই গায়ক ফায়ক আসেনি, তাহলে তোর একদিন কি আমার 10 দিন। রাত বাজে 10টা। হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছোট্টখাট্ট একটা হট্টগোল শুরু হয়েছে। উপস্থিতি ব্যক্তি বেশিরভাগই তরুণ তরুণী। সবাই এসেছে গায়ক মিন্ময়কে সচক্ষে এক ঝলক দেখার জন্য। অনেক রমণীর হাতে চিঠি থেকে শুরু করে ছোট্ট ছোট্ট গিফটসও রয়েছে। সবার হাতেই নোটপ্যাড, স্মার্টফোন নয়তো ক্যামেরা রয়েছে। আবার কেউ কেউ ফুলও নিয়ে এসেছে। আশেপাশে পুলিশসহ মিডিয়ার লোকজনকেও দেখা যাচ্ছে। সবাই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এত বছরের সেই কাঙ্ক্ষিত মানুষটার জন্য। এয়ারপোর্টের বাহিরে মেয়েদের এত ভিড় দেখে আলো তবদা খেল। তার মানে নিউজটা সত্যি। না হলে কি এত ভক্তরা আসত? অন্যদিকে ছায়া বড় বোনকে রেখেই ভিড় ঠেলেঠুলে সামনের দিকে চলে গেল। এতে মেজাজ খারাপ হয় আলোর। সে এখন একা একা দাঁড়িয়ে থেকে কি করবে আশ্চর্য। ওইদিকে বাড়িতে আসল কথা বলে আসেনি, ছায়া বলেছে তার অসুস্থ বান্ধবীকে দেখতে যাবে। আর জলদি ফিরে আসবে। প্রথম প্রথম আলেয়া রহমান আপত্তি করলেও পর মুহূর্তে রাজি হয়ে যান। কারণ বড় মেয়েও সঙ্গে যাচ্ছে। তাই তিনি আর বাধা দেন না। হঠাৎই সবার চিৎকার চেঁচামেচির শব্দে আলোর ধ্যান ভাঙল। তড়াক করে অ্যারাইভাল গেটের দিকে তাকিয়ে দেখে মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, কানে হেডফোন, মুখে মাস্ক, কালো হুডি, অসংখ্য পকেটযুক্ত কার্গো প্যান্ট পরিহিত একজন যুবক বেরিয়ে আসছে। চারপাশে কয়েকজন বডিগার্ড ও পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে। কাঁধে সিগনেচার গিটার, ডান হাতের আঙুলে রূপালি আংটি ও কবজিতে বিশেষ ব্রেসলেটটি জানান দিচ্ছে মানুষটার পরিচয়। সবাই ভেবেছিল জনপ্রিয় তারকা ভিনদেশের ভক্তদের মতোই তাদেরকেও এড়িয়ে যাবে। কারণ তারা যতদূর চেনে এবং শুনেছে তাতেই পরিষ্কার মানুষটা একটু অদ্ভুত টাইপের। সাথে কিপটাও। না হলে কি সামান্য একটা অটোগ্রাফ দিতেও কারোর এত সমস্যা হয়? কিন্তু আজ সব ভক্তদের অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে মিন্ময় বাহিরে এসে সর্বপ্রথম একটা পিচ্চি মেয়ের থেকে ফুল গ্রহণ করে। এতে বাচ্চা মেয়েটার খুশি দেখে কে? চারপাশ ফেটে পড়ছে হাজারো মানুষের চিৎকারে। সিকিউরিটির বেষ্টনী ভেদ করে একদল ফ্যান মরিয়া হয়ে এগিয়ে আসতে চাইল। তাদের প্রত্যেকের হাতে পোস্টার আর ডায়েরি। ভিড়ের একদম সামনে থেকে এক তরুণী ফ্যান গলার সবটুকু জোর দিয়ে চিৎকার করে উঠল। রকস্টার এমএ, প্লিজ প্লিজ একটা অটোগ্রাফ। মিন্ময় মেয়েটার দিকে না তাকিয়ে অটোগ্রাফ দিল। ব্যাস। সবাই ঝাঁপিয়ে পড়ল প্রিয় তারকার উপর। কেউ একটা ছবি, একটু অটোগ্রাফের জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। সবাইকে সামলাতে সামলাতে পুলিশরা এক প্রকার হিমশিম খাচ্ছে। তবুও মিন্ময় আজ ভীষণ শান্ত। সে চেষ্টা করছে একটু হলেও ভক্তদের মনের আশা পূরণ করতে। হাজার হোক নিজ মাতৃভূমি বলে কথা। এখানে কি অহংকার দেখানো যায়? উহু, মোটেও না। আলো একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে থেকে আইসক্রিম খাচ্ছিল আর সবার পাগলামি দেখছিল। তার আবার এসবের প্রতি ইন্টারেস্ট নেই। এমন না যে সে ওই লোকটার গান পছন্দ করে না। অবশ্যই পছন্দ করে। কিন্তু সে আর 5 জনের মতো পাগলা ফ্যান নয়। তাই এইগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। ওই গরমের মধ্যে ঢুকে জ্যান্ত হিউম্যান কাবাব হতে মোটেও ইচ্ছে নেই। আলো এসব ভাবতে ভাবতে আইসক্রিমে বর্ষর একটা কামড় বসাতেই খেয়াল করল তার বোন ছায়া কাঁদতে কাঁদতে এদিকেই আসছে। ছোট বোনকে কাঁদতে দেখে কপাল কুঁচকে যায় আলোর। কি হয়েছে? এমন মরা কান্না কাঁদছিস কেন? কাঁদতে কাঁদতে ছায়ার উজ্জ্বল শ্যামবর্ণের চেহারা রক্তিম হয়ে উঠেছে। মেয়েটা ফুপিয়ে উঠে বলল, আমি অটোগ্রাফ পাইনি আপু। আর না আমার নিয়ে আসা ফুল নিয়েছে বোনের কথা শুনে আলো নিজের কপাল চাপড়ায়। আশেপাশে কিছু মেয়েদের দিকে ইশারা করে বলল, দেখ শুধু তুই না, আরও অনেকেই অটোগ্রাফ পায়নি কিন্তু অনেকেই তো পেয়েছে আপু। তা তাহলে আমি কেন পেলাম না? বলেই শব্দ করে কেঁদে দিল ছায়া। আলোর চোখ উল্টে গেল।
এখন এই পাগল মেয়েটাকে বোঝাবে কিভাবে? এই মেয়েটা এত অবুঝ কেন? শান্ত হ বইন। আজ অটোগ্রাফ মিস করেছিস তো কি হয়েছে? অন্য কোনো একদিন পেয়ে যাবি ইনশাল্লাহ, আর না পেলেও আমি ম্যানেজ করে এনে দিব, তবুও তুই প্লিজ কান্না থামা। নয়তো মাথা ব্যথা করবে তো। ছায়াকে বোঝানোর চেষ্টা করছে আলো। কিন্তু মেয়েটা অবুঝ বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছে। কতগুলো বছর ধরে সে এই দিনটার জন্য অপেক্ষায় ছিল। আজ খুব আশা করে এসেছিল লোকটার অটোগ্রাফ নিবে। কিন্তু কি হলো? এত ভিড়ের মধ্যে না পেল অটোগ্রাফ, আর না দুচোখ ভরে দেখতে পারল ওই মানুষটাকে। অথচ অনেক মেয়ে অটোগ্রাফ থেকে শুরু করে গিফটও দিয়েছে। ছায়ার কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে এখানেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করে কাঁদতে। তাহলে হয়তো মনটা একটু হালকা হতো। আলো এক হাত কোমরে রেখে অন্য হাতে কপাল চেপে ধরে আশেপাশে নজর বুলিয়ে নিল। হঠাৎই কিছু একটা খেয়াল করতেই তার চোখ দুটো চিকচিক করে উঠল। সে তড়িঘড়ি করে বোনের উদ্দেশ্যে বলল, এখানেই দাঁড়া। আমি এক্ষুনি তোর কান্না থামানোর মেডিসিন নিয়ে আসছি। বলেই আলো ছুটে গেল একটা প্রাইভেট কারের দিকে। আহ! আলো ব্যথায় আর্তনাদ করে চোখ মুখ খিচে বন্ধ করল। অন্যদিকে নিচে পড়া যুবকটি বিস্ময়ে তাকিয়ে আছে রমণীর সুন্দর মুখশ্রীর দিকে। পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগল। তবে পাশ থেকে বিশাল বড় একটা ট্রাক ধেয়ে যেতে দেখে যা বোঝার তাই বোঝা হয়ে গেল। আলো জোরে জোরে শ্বাস নিয়ে পিটপিট করে তাকায়। চোখের সামনে অচেনা একজন সুদর্শন যুবকের চেহারা ভেসে উঠতেই সে তড়িঘড়ি করে উঠে গেল, তারপর খেকিয়ে বলল, এতই যখন মরার শখ হয়েছে তাহলে নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে মরুন না। নয়তো হারপিক গিলুন। তাহলে দেখবেন বিনা টিকিটে সুন্দরভাবে উপরে চলে গিয়েছেন। এইভাবে রাস্তা দূষণ করার কোনো মানেই হয় না। মেয়েটার কথা শুনে আগন্তুকের কপাল কুঁচকে গেল। হাত পা ঝেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে ভ্রু উঁচিয়ে বলল, সুইসাইড করার জন্য দারুণ আইডিয়া দিচ্ছেন। অথচ এই আপনিটাই একটু আগে আমাকে বাঁচালেন। তো কি করতাম হু? চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষকে ট্রাক চাপা খেতে দেখতাম। এই আপনি খাবার খাননি? নাকি ট্রাক চাপা খাওয়ার জন্য মুখিয়েছিলেন? যুবকটি কানে আঙুল দিয়ে বিড়বিড় করে বলল, আরে হাসতে ম্যাডাম। আপনি তো দেখছি আমার কানের পর্দা ফাটিয়ে দিবেন। গলা তো নয় জেন মসজিদের মাইক। আলো তেলে বেগুনে জ্বলে উঠল। সে যখন রাস্তা পার হচ্ছিল তখনই এই লম্বু খাম্বাটাকে নজরে পড়ে। স্লার ব্যাটা ফোনে কথা বলতে বলতে অমনোযোগী হয়ে রাস্তা পার করছিল। লোকটার বিপরীত পাশ থেকেই একটা ট্রাক ছুটে আসছিল, সেটা দেখে এক মুহূর্তের জন্য থমকে যায়। কতবার চিৎকার দিয়ে সরে যেতে বলল। অথচ ঠসা মানুষটা কিছুই শুনতে পায়নি। তাই তো না চেনা জানা সত্ত্বেও মানুষটাকে বাঁচাতে ছুটে গিয়েছে। আর যাই হোক, চোখের সামনে কারোর মৃত্যু দেখতে পারত না। সবটা দেখে শুনেও যদি সাহায্য না করত তাহলে মনে মনে অনুশোচনায় ভুগত। হ্যালো মিস, কোথায় হারালেন? মেয়েটাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজিয়ে কথাটি বলে যুবকটি। আলো আশেপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হাসপাতালে গিয়ে কানের সাথে চোখেরও ডক্টর দেখান। নয়তো দিনদুপুরে রাস্তায় আকামকুকাম করে বসে থাকবেন। আর সবাই আমার মতো এত উদার মনের নয় যে নিজের জীবন বাজি রেখে এইভাবে ছুটে আসবে গু। যুবকটি আনমনে হেসে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর আব্দমস্তক পর্যবেক্ষণ করতে করতে অস্ফুট স্বরে বলল, আপনি সত্যিই সবার থেকে ভীষণ আলাদা মিস গি। আলোর এলোমেলো দৃষ্টি গিয়ে রাস্তার ওই পাশে পড়ে। কাঙ্ক্ষিত গাড়িটা অনেক আগেই চলে গিয়েছে। আশেপাশের মানুষজনও ধীরে ধীরে চলে যাচ্ছে। আলো দীর্ঘশ্বাস ছেড়ে লোকটার উপর খেকিয়ে উঠল। সবটা আপনার জন্য হয়েছে। এখন আমি ওই গায়কের অটোগ্রাফ কোথায় পাব? ওইদিকে আমার বোনটাও অবুঝের মতো কান্না করছে। আপনি মাঝরাস্তায় এসে সবকিছু ঘেটে ঘো করে দিলেন। এখন তো ইচ্ছে করছে নিজ হাতেই আপনাকে ট্রাকের নিচে ফেলে দিই গু। আলোর রাগান্বিত চেহারা দেখে যুবকটা হেসে দিয়ে বলল, রিল্যাক্স মিস। এত হাইপার হবেন না। নয়তো পানির ট্যাঙ্কির মতো ফেটে যাবেন গু। আলোর শরীর জ্বলে গেল। সে দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে তখনই লোকটা হুট করে তার বাম হাতের কবজি ধরল। আপনার হাত থেকে তো ব্লিডিং হচ্ছে গি। আলো চমকে উঠে নিজের বাম হাতের উল্টো পিঠের দিকে তাকায়। পিচথালা রাস্তায় পড়ে যাওয়ার জন্য হাতটা ছিলে গেছে। সেখান থেকেই হালকা রক্ত বের হচ্ছে। আলো হাতটা সরিয়ে নেওয়ার সময় খেয়াল করল মানুষটা তার হাতে নিজের রুমাল বেঁধে দিয়েছে শক্ত করে। আর কোথাও ব্যথা পেয়েছেন? হাসপাতালে নিয়ে যাব?
আলো হাত সরিয়ে নিয়ে তড়িঘড়ি করে বলল, না না আমি ঠিক আছি। ইউ শিওর? ইয়াহ। আলো আর কিছু না বলে যেভাবে ছুটে এসেছিল ঠিক সেভাবেই ছুটে গিয়ে চোখের পলকে হারিয়ে গেল। আগন্তুকটি এখনও একই জায়গায় ঠাই দাঁড়িয়ে রইল। তার ঘোলাটে চোখের দৃষ্টি রাস্তার বিপরীত পাশে আবদ্ধ। অচেনা যুবকটি হঠাৎই বলে উঠল, দেখা হবে খুব শীঘ্রই মিস বোম্বাই মরিচ। আই জাস্ট হোপ দ্যাট। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।